গঙ্গেশ্বর নদীর প্রশস্ততা বাড়ানো বা গভীরতা মাপার কোনো পরিকল্পনা আছে কিনা? গঙ্গেশ্বর নদীর প্রশস্ততা বাড়ানো বা গভীরতা মাপার এখন বর্তমান কোনো সরকারের আপাতত কোনো পরিকল্পনা নেই। 2 নম্বর প্রশ্ন থাকলে কবে নাগাদ আশা করা যায়? 1 নম্বর প্রশ্ন যেহেতু নেই, 2 নম্বর উত্তর অপ্রাসঙ্গিক। সাপ্লিমেন্টারি স্যার। স্যার, রাজ্যে বর্তমান কটি সুইমিং পুল রয়েছে এবং কোথায় কোথায়? রাজ্যে বর্তমানে মোট 5টি সুইমিং পুল রয়েছে। জায়গার নাম হলো উমাকান্ত সুইমিং পুল আগরতলা, রাইমা সুইমিং পুল বাদারঘাট, বিমল সিংহ সিটি সুইমিং পুল উদয়পুর, পানিসাগর স্পোর্টস কমপ্লেক্সে একটা সুইমিং পুল, মেলাগড় দ্বারা পরিচালিত একটা সুইমিং পুল রয়েছে। 5টা সুইমিং পুল রয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বামুটিয়া বিধানসভায়, কমলাসাগর বিধানসভা এবং কোনো সুইমিং পুল নির্মাণের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? বামুটিয়া বিধানসভা এবং কমলাসাগর বিধানসভা এলাকায় সুইমিং পুল নির্মাণ করার পরিকল্পনা আপাতত নেই এবং ক্রীড়া দপ্তরের কাছে যদি কোনো প্রপোজাল আসে তাহলে সেটা দেখা হবে। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, না থাকার কারণ কি? বামুটিয়া এবং কমলাসাগর বিধানসভা এলাকায় পুল নির্মাণ করার প্রস্তাব রাজ্য বিষয়ক ক্রীড়া দপ্তরের নিকট আসেনি। যদি ভবিষ্যতে এই ব্যাপারে দপ্তরের নিকট যথাযথ প্রস্তাব আসে তাহলে সুইমিং পুল নির্মাণের জন্য প্রয়োজনীয় জায়গা পাওয়া যায়, আর সরকার যদি অনুমোদন দেয় তাহলে সেখানে করা যেতে পারে। সাপ্লিমেন্টারি স্যার। আর কোন কোন দপ্তরে কতজন মহিলাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে লাস্ট 2022 এবং 23 এবং 100% অনুষ্ঠান মানা হয়েছে? স্যার, আমি একসাথে উত্তর দিই। আমি গোপাল রোড জিতেন্দ্র বুঝে গেছে তো? গোপাল রোড জিতেন্দ্র বুঝে গেছে তো? জিতেন বাবু তো বুঝেছে, আমাদের উত্তর আমার বক্তব্য হলো গ্যাজেট নোটিফিকেশন যদি না বললেন তো তাহলে অভিজ্ঞ ব্যক্ত চাণক্য Admitted struck question 244. Education doctorate director taking the critical yellow. It is clearly stating, and I am sorry to tell in the house, after signature evidence, Ratan Lal Nath, Minister Law Education Department, Dr. এই ফাইলটা, এই চিঠিটা যে গেল ডাইরেক্টর কম্পোরক এন্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজের থেকে, এটি কিন্তু আপনার অনুমতি নিয়ে পাঠিয়েছে তারা, এবং এখানে ক্লিয়ারলি বলেছে, hence I would inform you that sample question papers, oblique question papers for CBSE examination may be prepared in Bengali script as per policy decision of the government. এটা তো পলিসি ডিসিশন, এখন তো অর্ডার তো ফাইনাল হয়নি। হাউ ক্যান আই সি আমি ভাই পলিসি অর্ধেক এমনি করতে পারি, এই ওয়াননেস এটা একটা পার্ট অফ। সুতরাং আমরা সবাই রেসপন্সিবল, মানে তো ওনারশিপ দিতে হবে। ওনারশিপ না নিলে কীভাবে হবে? ওনারশিপ দিতে হবে। আমরা যার যার এলাকার দায়িত্ব কিছুটা নিতে হবে, সবটা পারবে না, কিন্তু পুলিশের ব্যবস্থাপনা। সুতরাং আমাদেরও কিছু দায়িত্বটা যেন আমরা দায়বদ্ধ হই, সমাজের কাছে নির্দিষ্ট করতে হবে। সঠিক করে ফেলেছি, কিন্তু ডিএম প্রশাসনকে দিয়ে একটা বড় ইন্ডাস্ট্রি শহর মাঝখানে, আশপাশ প্রতিবেশী অসুস্থ হয়ে যাচ্ছে। বারবার আমি টেলিফোনে ডিসকাশন করেছি আপনার দপ্তরের সঙ্গে, যা একদিন বন্ধ রাখে বাস এরপরে আবার চলে। যখন সকাল থেকে রাত্র 7:30 পর্যন্ত লোহার যন্ত্রপাতি কাটাকুটি হয়, মানুষ থাকতে পারে না, কিছু করে না। দেখবেন এগুলো সব জায়গায় মানুষের প্রবলেমগুলো ফেস করে। এই জন্য তথ্যগুলি কালেক্ট করলাম। আপনি যেটা বলেছেন এই ব্যাপারটা সব জায়গায় সব থানা ইনভলভমেন্ট এগুলি বলা যাবে না, ঠিকঠাক কোথাও কোথাও বলতে পারে, কিন্তু সেগুলি কীভাবে আরও শক্তভাবে মোকাবিলা করা যায় নিশ্চয়ই সরকার এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। মাননীয় মন্ত্রী মহোদয়, পিএসসি মিটিংয়ে তখন আমাদের সদস্য নিয়ে প্রস্তাব উঠেছিলেন, এটার সম্বন্ধে একটা কড়া ব্যবস্থা কীভাবে নেওয়া যায় এটা সিরিয়াস করবে। এবং আজকে দেখলাম ট্রেজারি অপোজিশন সবাই মিলে এই ধরনের একটা এটার মধ্যে পার্টিসিপেট করেছে। এটা দুইটা সাইড, একটা হলো অ্যাওয়ারনেস খুব ব্যাপকভাবে, আরেকটা সাইড হলো পুলিশ অ্যাকশন। একটা ছাড়া একটা চলবে না। তো পলিউশন কন্ট্রোল বোর্ড মানে যারা আছে
তারা কিন্তু অ্যাকশন করবে, তারা করবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। তো এখানে দপ্তরের আধিকারিক বসে আছে, ওনারা করছে, কিন্তু আমি বলবো আরো ব্যাপকভাবে যাতে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আরো বেশি করে যেন করা হয়, এটা দেখবেন। আর পুলিশের আধিকারিক, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবো যে এলটিপিও বা পুলিশ ডিপার্টমেন্ট তাদেরকে রিকোয়েস্ট করা হবে and for the provisions of the noise control rules যেটা এটা যেন স্ট্রিক্টলি এটা ফলো করা হয়, এটা যাতে ব্যবস্থা গ্রহণ করে উনি ওনাকে বলবো আমি। এবং আমরা সবচেয়ে বড় কথা, ভারতবর্ষে এই প্রথম আমি জানি কিছুদিন আগে মধ্যপ্রদেশ সরকার, নতুন গভর্নমেন্ট চিফ মিনিস্টার 13 ডিসেম্বর 2023 উনি এটা খুব নতুন একটা বিল এনে ভালো একটা অ্যাকশন নিয়েছেন। এবং ওইখানের মধ্যে ওইটা আমরা হিন্দি ভার্সানটাকে ইংলিশ করিয়েছি আমাদের এখানে, ওইটাকে ফলো করে আইনটাকে আরো কঠিন করা যায় কিনা, মানে এটাকে করা যায় কিনা, মধ্যপ্রদেশের সবটা পড়িনি আমি, ওইটাকে ফলো করে কিছু করা যায় কিনা সেটা আমি দেখবো। আর আমার আঙ্কেল যেটা বলছিলেন এটা 100%, আমি তো খুব স্ট্রংলি পুলিশকে বলি, আমার এলাকা হলো যদিও পুলিশ দপ্তর আমার আছে না, কিন্তু ওইখানে কিন্তু আপনাদেরও ভূমিকা থাকতে হবে। এটা আমি বললাম না সবটা খোলা, তো এটা যেন এটা অনেক জায়গাতে হয়, এটা কোনো মধ্যে বরদাস্ত করা উচিত না। এবং অনেকের কিন্তু সমাজের অনেক মহিলারা মানে তাদের পয়সা করি সব নষ্ট করে, যারা একটু ইনভলভ হয় সব নষ্ট করে ফেলছে। তো এই বিষয়গুলি আজকে আলোচনা হয়েছে, আমি আধিকারিক মহোদয় আছে, উনিও বলবেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে উনি এই দপ্তর পরিচালনা করেন, আর ওনার কাছে বলবো যে আমরা আরো করি। আসলে ঠিকই এটা সিরিয়াস কন্ডিশন, হ্যাঁ 2 রকম আছে, একটা সিস্টেম আছে, ওইটা এরকম করা যায় কিনা আমি দেখেছি এখানে একটা তারা করেছে। According to Rule 3.1 and 4.1 of Noise Pollution Regulation and Control Rules 2000 as amended, generally following the provision of the noise standards under the permissible maximum noise limit in decibels mentioned in the schedule for the rules. Use of maximum 0 to decibels of medium size should be allowed. Due permission of DJ and loudspeaker, যেটা আপনি কীর্তন বলছেন, এটা হচ্ছে লাউডস্পিকার, মাস্ট বি টেকেন ফ্রম দি কম্পিটেন্ট লেভেল, এগুলি করা উচিত। তো সরকার নিশ্চয়ই আরও আজকে হওয়ায় আমরা আমাদের বলে দেওয়া হয়েছে, সেই জন্য আমরা এই ব্যাপারটা আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। 1 মাস 1.5 মাস চলছে পার্টি, আরেকটা পূজা আসলো, তারপরে হচ্ছে শুধু 1-2টা থানা, প্রায় সমস্ত থানাগুলো, এবং এটা জনগণের অভিযোগ হলো এই থানাগুলোর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে যারা জোয়া বসায় এই সমস্ত সংগঠিত করে, আর সারা রাত ধরে এইভাবে গোটা যে আমাদের ইয়াং জেনারেশন এদের ভবিষ্যতে শেষ হচ্ছে। এই হাউস থেকে একটা ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আজকে নেই, একটা স্ট্রং মেসেজ যা হোম ডিপার্টমেন্টের কাছে, এগুলি বন্ধ হতো সবার সাথে। এই ডিজিআর ব্যবহার সম্পর্কিত অনেকে বলছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু এদের সঙ্গে এই শীতকালে সারা রাত কীর্তনের একটা ব্যবস্থা, সারা রাত কোথাও কীর্তন শুরু হয়েছে, ওইটা এত অনেকটা চুঙ্গা লাগিয়ে এই কীর্তনটা যেমন এমনভাবে বাজানো হয়, তাই সেখানে মানে এখনো পরীক্ষা চলছে, কোথাও যেমন খোয়াই পরীক্ষা চলতেছে, ওই সমস্ত মানে সারা রাত কীর্তনের জন্য অনেকে পড়াশোনা সমস্যা হচ্ছে। আর দ্বিতীয়ত হইল গ্রাম অঞ্চলে, শহর এলাকা বাদে গ্রাম অঞ্চলে আজকাল সুপারস্টার অর্কেস্ট্রার নামে সারা রাত ডিজিআর বাজিয়ে সেখানে নাচ গান হচ্ছে। পুলিশ প্রশাসনকে বললেও তারাও সেরকম কোনো করছে না। আমি কিছুদিন আগে খোয়াইয়ে থানাতে আমি এসপিটাকে ফোন করেছিলাম যে আমার খোয়াই দেড়সার এলাকাতে এরকম একটা হচ্ছে, আপনি এটা বন্ধ করুন, ওনারা ফিরে আছে, কিছু করেন। আর এই যে সুপারস্টার
এই যে অর্কেস্ট্রা, এটার নামে ওইখানে জুয়া খেলা হচ্ছে, সেটা বন্ধ হচ্ছে না। আমি এখানে একটা ছোট্ট একটা তুলে ধরবো যে আমাদের মাননীয় মন্ত্রী, আমার কাকা, যে ওনার কেন্দ্রে অবিচরণ এলাকায় একটা বুড়িখান ওইখানে একটা মেলা হচ্ছে। আগে সেখানে মেলা একদিনে হতো, আজকাল ওখানে 7 দিনে মেলা হচ্ছে। সারা রাত এখানে ডিজার বাজানো হয়, এখানে সুপারস্টার নাচানো হয় এবং সেখানে জুয়া খেলা হয়। সুতরাং আমি অনুরোধ করব এগুলি বন্ধ করার জন্য যথাযথ যেন ব্যবস্থা নেওয়া হয় পুলিশ প্রশাসন থেকে। এই বিষয়ে সরকারের তরফ থেকে একটা কড়া মানে বার্তা দেওয়া হয়। ধন্যবাদ। অন্যান্য ল্যাঙ্গুয়েজ কিভাবে কতগুলো অপশন তারা বিভিন্ন স্ক্রিপ্টে লিখতে পারে, সিবিএসই উনি তো তাই তো বলে গেছেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কেন কম বরফের বেলায় স্পেসিফিক একটা হবে, সেটা তো বলবে আর এই হাউসেই বলেছেন চিফ মিনিস্টার তখন যে এখানে যেভাবে ছেলে মেয়েরা বাংলা এবং রোমান দুটোই লেখেন, দ্যাট ইজ অন, অর্থাৎ এই পলিসি চেঞ্জ হয়নি। তিনি ওখানে বলছেন নতুন পলিসির কথা, সিবিএসই কথা বলেছে, আর পলিসি হয়নি তো, পলিসি হয়েছে রোমান হরফের পলিসি হয়েছে। ত্রিপুরা স্টেটে এই আপনারা তো করেননি, তাই তো ঠিক। আরে আমাদের তো করেননি, বাংলা এবং রোমান একটা লিখত, আপনারা বলছেন হ্যাঁ এটাই চলছে। আমরা টেক আপ করেছিলাম, টেক আপের পরে সিবিএসই উত্তর দিয়েছে দুটো হবে না, রেসপেক্ট করবেন না। আমাদের সময় একটা দুটো স্ক্রিপ্টে লেখা হতো, যার ইচ্ছা যেরকম স্ক্রিপ্ট। না না বলতে দিচ্ছেন ও একটু কাগজ দেখাবেন, দেখাবেন আপনার মন্ত্রী ছিলেন, দেখান। ঠিক আছে, আমি যেটা বলছি দেখাবো, আপনি দেখান। কেন শিক্ষা দপ্তরের জন্য চাকরি দায়িত্ব দেখাবো, এখানে মুখ্যমন্ত্রী পলিসি ম্যাটার যেটা আপনি বলছেন, আমি দেখিয়ে দিতে বলছেন সিবিএসই কি বলছে, আর অন্য জিনিস বলতে হলে মুখ্যমন্ত্রী সত্যি কথা যেটা এটা বলতে হবে। আমি একটা পলিসি এটা হতে পারে না, আরে ভাই বহুত দিন ফেব্রুয়ারি 244 মাননীয় স্পিকার স্যার, অনিমেষ বাবুর প্রশ্ন হচ্ছে, গত 2টি অর্থ বছরে তুলাশিগড় আরডি ব্লক এলাকায় কৃষিকাজের সুবিধার্থে নতুন কোনো সুইচ গেট স্থাপন করা হয়েছে কিনা? গত 2টি অর্থ বছরে তুলাশিগড় আরডি ব্লক এলাকায় কৃষিকাজের সুবিধার্থে নতুন কোনো সুইচ গেট উত্তর দপ্তর বা জল সম্পদ বিভাগ থেকে স্থাপন করা হয়নি। কি করেসপন্ডেন্ট করেছে আমার একটা দিনের আগের কথা মনে নেই, একটা কথা পরিষ্কার মনে আছে, সিবিএসই থেকে জানিয়ে দেওয়া হয়েছে গভর্নমেন্টকে আমরা দুটো হলো পারমিশন দেব। আমি দায়িত্ব নিয়েছি, আমি দেখে দিই লেটার ফ্রম সিবিএসই, দেখে দিই, আশা করি সেকেন্ড বলছে। তাহলে প্রশ্নটা হলো এইখানে গভর্নমেন্টের ইচ্ছে না, এটা আলাদা কথা, রোমান হরফ হবে না হবে আমি জানি না, এটা পলিসি না, কিন্তু ডাইরেক্টর এডুকেশন ডিপার্টমেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে যে দুটো হরফ আমরা পারমিশন দেব। তুমি দেখে দেবো, কাগজটা দেখলে আমরা বুঝতে পারবো, আর বাকিটা মুখ্যমন্ত্রী যখন বলেছে উনি বলবেন, কিন্তু আমি এতটুকু বলতে পারি এই কথা বলে দিয়েছে দুটো হরফ, আমি দেখেছি। না স্যার, যেটা আমি বলতে চেষ্টা করছি, একটা বিষয় নিয়ে আমি অধ্যক্ষ মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে প্রথম বিধানসভায়, আমার মনে হচ্ছে প্রথম বিধানসভায় ককবরক সাবজেক্ট ইন সিবিএসই এইটার প্রশ্নপত্র যেন রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্ট দুইটাতেই যেন হয় তার আমরা আলোচনা করেছি। And I can remember Honorable Chief
Minister also এডুকেশন দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী উনি কথা দিয়েছিলেন যে সিবিএসই কর্তৃপক্ষকে জানানো হবে বেঙ্গলি স্ক্রিপ্ট এবং রোমান স্ক্রিপ্টে কক বরক যেন লেখা। বাট এইবার আমার কাছে যা তথ্য আছে আগামী 15 তারিখ ফেব্রুয়ারি 2024 10:30 থেকে 1টা পর্যন্ত কক বরক বিষয়ের পরীক্ষা সিবিএসই তে হবে। সিবিএসই বলেছে রোমান স্ক্রিপ্টে লেখা চলবে না, বেঙ্গলি স্ক্রিপ্টেই হবে। আমার প্রশ্ন হলো অনেক সময় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা যে স্ক্রিপ্টকে নিয়ে একটা কমিটি হবে, উনি কমিটিও গঠন করেছেন, কমিটির কি রিপোর্ট হয়েছে তাও জানলাম না। অ্যানাদার পয়েন্ট ইজ একটা আরটিআই দিয়ে আমরা জানতে চেষ্টা করেছি যে সিবিএসই তে কক বরককে নিয়ে রাজ্য সরকারের কোনো পলিসি বা অর্ডার আছে কিনা। এইখানে আরটিআইটা করা হলো 19 তারিখ 9/2023, মানে কয়েক মাস আগে। এখানে গভর্নমেন্ট উত্তর দিয়েছে there is no government order regarding the framing of CBSE কক বরক language question paper in Bengali script। এটাই যদি সত্য হয় তাহলে কি করে ডাইরেক্টর অফ কক বরক এন্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজ শিক্ষা ভবন আগরতলা থেকে 13 তারিখ অক্টোবর 2022 একটা চিঠি করে সিবিএসই কে লিখেছে যে CBSE examination may be prepared in Bengali script as per policy decision of the government। গভর্নমেন্টের যেখানে কোনো পলিসি নেই সেখানে কি করে ডাইরেক্টর মহোদয় সিবিএসই কে চিঠি লিখে জানাতে পারে যে বেঙ্গলি স্ক্রিপ্টেই হোক। এবং যারা বলছে এখানে আমি শুনেছি আমরা যখন ডিবেটটা করি তখন বলছে যে সিবিএসই কর্তৃপক্ষের বাই স্ক্রিপ্টে হবে না, ট্রাই স্ক্রিপ্টে হবে না, তাদের একটা স্ক্রিপ্টেই চায়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখানে সিবিএসই ক্লিয়ারলি বলেছে যে সংস্কৃতে যারা লিখবে তারা বাংলায় লিখতে পারবে, তারা রোমানে লিখতে পারবে, তারা দেবনাগরীতে লিখতে পারবে। সংস্কৃতের জন্য যদি 3টা স্ক্রিপ্টে লেখা যায় কক বরকের ক্ষেত্রে কেন হবে না? এবং পালি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পালির ক্ষেত্রে বলেছে একই ব্যাপার, বাংলায় লিখুন, রোমানে লিখুন। এবং আমাদের রাজ্যেও মাননীয় প্রাক্তন যিনি শিক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন উনি 1 নম্বর ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী, কারণ মুখ্যমন্ত্রী 3 জন হয়ে গেছেন বিধানসভায়, 3 জন দায়িত্ব দেখবেন, 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর, 3 জন মুখ্যমন্ত্রীকে আমি উদ্দেশ্য করে বলছি। আমি বলছি স্যার যে 1973 তে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট চালু হয়েছে এবং সেখানেও ওই অ্যাক্টের মূলে 2008 সালে রেগুলেশনটা হয়। সেখানে রেগুলেশনে কি বলেছে? রেগুলেশনের 18(2) সেখানে বলছে স্ক্রিপ্ট ইউজ ফর সংস্কৃত ওয়ার্ডস while answering a question paper in Sanskrit shall be either in Bengali or English or Devanagari। আমাদের এখানে বলেছে 18(3) নম্বরে বলেছে রুসাই ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা লিখবেন রোমানে তারা লিখবে। স্ক্রিপ্ট ফর পালি রোমান or বেঙ্গলি এরও আমাদের এখানে করেছে। তাহলে আমাদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রেও কেন কক বরকের জন্য অ্যামেন্ডমেন্ট নিয়ে সেখানে রোমান এবং বাংলায় লেখা এই ব্যবস্থাটুকু হলো না? 5,000 students will be writing the exam on 15th of February। এদের ভবিষ্যৎ কি হবে? None of them they will be able to write কক বরক in Bengali। তার বাংলা দিয়ে এরা পড়াশোনা করে না, এদের লাইফে কি হবে? এই আলোচনাটা এই কারণে আনলাম। 15 তারিখ ফেব্রুয়ারি এখনো দেরি আছে। Let the directorate or let the minister or let the government write to
আইটিপি সিবিএসসি কর্তৃপক্ষ ঠিক আছে। এবং রোমান স্ক্রিপ্টে যারা লিখবে তাদের লিখতে পারে সেই ব্যবস্থা যেন গ্রহণ করা হয়। স্যার আমি একটু এটা সম্ভবত সেকেন্ড সেশন, তখন বোর্ডের একজন ছিল অমরপুরের একটা স্কুলে একটা অভিযোগ হয়েছে এরকম, একজন টিচার তিনি অম্পি, তিনি সবাইকে যে কোনো একটা স্ক্রিপ্টে লেখার জন্য বাধ্য করেছেন। এই প্রশ্নটা এসেছিল, তখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে না, এরকম হয়নি। ত্রিপুরাতে যা প্র্যাকটিস চলছিল এই প্র্যাকটিসই চলছে। প্র্যাকটিসটা কি? কেউ বাংলা হরফে লেখেন, কেউ রোমান হরফে লেখেন, এটা আছে, এরকম কোনো দেওয়া হয়। পরবর্তী সময়তে সে শিক্ষক মহাশয়ের ব্যক্তিগত জীবনে এটা নিয়ে অনেক ঘটনা ঘটেছে, আমি বলতে চাই। এবং এই হাউসকে এসব করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে হ্যাঁ, এই সিবিএসসিকেও অ্যাকর্ডিংলি স্টেট গভর্নমেন্টের তরফ থেকে বলা হয়। কিন্তু এখন দেখা গেল তাহলে যেরকম বলা হয়, এতে মোর দেন 5000 স্টুডেন্টস যারা ইয়ে থেকে রোমান স্কুলে লিখে আসছে, এতে এখন তাদের লাইফটা জিওপার্টাইজ হবে, এরা লিখতে পারবে না। এটা তো একেবারে বলা যেতে পারে একটা খুব প্ল্যানফুলি একটা অংশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটাকে অন্য কাউকে ঘিরে দেওয়া। এই ক্ষেত্রে সরকার কি ভূমিকা নেবেন এটা ক্লিয়ার হবে। স্যার স্পষ্টভাবে বলতে আমাদের একজন মন্ত্রী বলেছেন যে 33% না বলো না স্যার যেটা আলোচিত হয়েছে শুনুন, গ্যাজেট নোটিফিকেশন আমরা করতে পারবো কিনা, we are educated to read the course. এখানে নোটিফিকেশন কন্ট্রোল 33% Very important কথা বলছি। Do you have the information ত্রিপুরায় কয়টি স্লুইস গেট আছে এবং তার মধ্যে কয়টা সচল কয়টা অচল আছে আপনি বলতে পারবেন? প্লিজ টেল মি। কথা বলছি। Do you have the information ত্রিপুরায় কয়টি স্লুইস গেট আছে এবং তার মধ্যে কয়টা সচল কয়টা অচল আছে আপনি বলতে পারবেন? প্লিজ টেল মি। সুইচ গেট তো নির্মাণ হয়নি, কিন্তু গত 2 বছরে তুলাশিগড় আরডি ব্লক এলাকায় কৃষিকাজের সুবিধার্থে নতুন করে কোনো সুইচ গেট না বসালেও কিন্তু তুলাশিগড় আরডি ব্লকে আগামী 5 বছরে মাইনর ইরিগেশন স্কিমে এমআই স্কিমে তৈরি করার জন্য সার্ভে কাজ শেষ হয়েছে, সেখানে ডিপিআর তৈরি হয়েছে। 5টা মাইনর ইরিগেশন এমআই স্কিমে নতুন প্ল্যান বসানো হবে, সেই ধরনের একটা পরিকল্পনা করা হয়েছে। তুলাশিগড় ব্লকে 5টা নতুন করে করা হবে এমআই স্কিমে, সেখানে ইরিগেশনের ব্যবস্থা করা হবে। সুইচ কেন বলছেন আমাদের সময়টা বলেছেন জায়গা দিয়ে করতে চাও? জায়গা একটা গভর্নমেন্ট দেখাচ্ছে। The university and ঠিক আছে, ঠিক আছে, প্লিজ বিজনেস অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট। গত বিধানসভায় আমি এটা নিয়ে আলোচনা করেছি। ত্রিপুরা রাজ্যের গ্রাউন্ড ওয়াটার লেভেল কিন্তু নিচে চলে যাচ্ছে। আই হ্যাভ সিন এই দপ্তরে একটা ইন্টেনশন থাকে ডিপ টিউবওয়েল বসিয়ে জলসেচের ব্যবস্থা করা যায়। মাই পয়েন্ট ইজ, যেখানে আমার বিধানসভা এলাকায় আমি সেখানকার কথাই বলছি, সমৃদ্ধ ছড়া, চাম্পা ছড়া, আর অনেক কয়েকটি ছড়া আছে, থ্রু আউট দি ইয়ার সেখানে জলের ব্যবস্থা আছে, স্ট্রিমের ব্যবস্থা আছে, জল যাচ্ছে। এইখানে গ্রাউন্ড ওয়াটার লেভেলকে ক্ষতি না করে যদি স্লুইস গেটের ব্যবস্থা করা যেত, অনেক কৃষিযোগ্য জমি সেখানে আমরা ধান চাষ করতে পারতাম। এনইপি হাউস আমি জানি না আমরা কতজন বাজার থেকে চাল কিনে খাই, 30 টাকা থেকে 50 টাকা দামের মধ্যে প্রতি কেজি করে আমাদের চাল কিনতে হচ্ছে। এবং আরো বেশি করে যদি ধান চাষ করা যেত ত্রিপুরায়, প্রবাবলি বাজারে
আরো বেশি করে চালের আমদানি হতো, তাতে দি প্রাইস অলসো উড হ্যাভ কাম ডাউন। সেই লক্ষ্যে আমি সরকারের কাছে জানতে চাইব যে আগামী দিন ত্রিপুরা রাজ্যে যেখানে যেখানে ওয়াটার স্ট্রিম রয়েছে সেখানে সুইচ গেট স্থাপন করে কৃষিযোগ্য জমিতে জলসেচের ব্যবস্থা করা হবে কিনা, 1 নম্বর। 2 নম্বর হলো গত 5 বছরে যদি মন্ত্রী মহোদয়ের জানা থাকে, উনি তো ভারপ্রাপ্তের রূপেই উনি উত্তর দেবেন আমি জানি, বাট স্টিল ইউ প্লিজ ট্রাই দ্যাট কোনো স্লুইস গেট আপনারা নির্মাণ করেছেন কিনা ইন দি লাস্ট 2-3 ইয়ার্স, এবং কত টাকা খরচ হয়েছে এটা করতে। আমি কি বলতে পারি উন্নয়ন চলছে পলিসিটা অন্য জিনিস, কিন্তু সিরিয়াসই বলেছে দুটো হবে দেব না। আই টেল ইউ সিবিএসসি যদি এটা বলেও থাকে, why can't we send them the letter? যখন বিদ্যাজ্যোতি স্কুলগুলো সিবিএসসি তে পরিণত হতো, সিবিএসসি has agreed যে যারা বাংলায় লিখবে তারা বাংলায় লিখুক, যারা মানে লিখবে তারা ইংলিশে, যারা লিখবে তারা লিখবে। Till 2025 if CBSE can agree for বিদ্যাজ্যোতি স্কুল, এই কর্পোরেট সাবজেক্টের উপর কেন হবে না? That is my question. এবং এরা কি করবে এদের কথা বাদ দিয়ে দিন, let the government write them a letter, ওই লেটার আমরা চাই, then we'll see, ওই লেটারটা চাই। আপনারা বিষয়টা প্রতিনিধি নয়টি এডিসি থাকলে আপনি বলুন, এটাই আমি কষ্ট করছি। যদি দপ্তরের কাছে প্রপোজাল পাঠান, বিসি হচ্ছে একটা হচ্ছে ভিলেজ কমিটি বিসি এইপেন চৈরিখেলা একটা চৈরিখেলা বাই কনস্টিটিউন্সি না আমার কোশ্চেনটা হচ্ছে আমার নিজের in my current constituency so there is no water irrigation only other proposal আসে নিশ্চয়ই সেটা বিবেচনা আপনারা এরিয়া রয়েছে সেটা একটু পেডিভ্যাল কৃষকরা কৃষিকাজের উপর নির্ভরশীল। বাকি যদি একটা হচ্ছে বিক্রম দেববর্মার এরিয়াতে, ওই এরিয়া হচ্ছে, আর একটা রমণী দেববর্মা ওই এরিয়াতে হচ্ছে, দুটো টিএডিসি এলাকাতে দুটো অলরেডি বসানো। কোন ডিস্ট্রিক্টে? জয়নাম ব্লকের অন্তর্গত 9টা এডিসি ভিলেজ রয়েছে। এই 9টা এডিসি ভিতরে কোনো এডিসি ভিলেজে মানে জলসেচের ব্যবস্থা নেই। তবে আমি আশা রাখবো অন্তত 2-3টা এডিসি ভিলেজের হোক, তবে একটা জলসেচের ব্যবস্থা করা হোক। দুটা এডিসি এলাকায় হচ্ছে স্থাপনের পরিকল্পনা আছে কিনা? উত্তর হ্যাঁ আছে। চৈলা বিধানসভায় 9টি গভীর নলকূপ বসানোর পরিকল্পনা দপ্তর ইতিমধ্যে নিয়েছে, তার মধ্যে 2টি ডিপ টিউবওয়েল অলরেডি বসানো হয়ে গেছে। চৈলা বিধানসভা এলাকায় 182 হেক্টর জায়গায় কৃষিকাজের সেচের ব্যবস্থা হবে এই নলকূপগুলো যখন কমপ্লিট হয়ে যাবে। আমার বক্তব্য হলো মাননীয় মন্ত্রী জানাবেন যে বিভিন্ন দপ্তর নিয়ে গত বছর কতজন মহিলার চাকরি সেপারেট কোশ্চেন করুন না। সরকারের যে অর্ডার গ্যাজেট নোটিফিকেশন, এটা একটু স্যার লেভেল থেকে স্যার একটু এখনই না, তবে 30% আমরা ক্যাবিনেট ডিসিশন নিয়েছি। আপনি বললেন নিশ্চয়ই নো প্রবলেম, নো প্রবলেম। ওকে, আমরা চেষ্টা করবো আজকে দিতে। ঠিক আছে, 10% মহিলাদের সংরক্ষণ চালু হওয়ার জন্য 22 দেশে কতজন চাকরি হয়েছে? উত্তরটা উনি দিয়েছে। আমরা পরবর্তী সময় 33% করেছি। 33%-এর জন্য পৃথক প্রস্তাবগুলো দেবে। আরে না, উনি যা বলেছে
হ্যাঁ, মন্ত্রী মহোদয়ই এটা সংশোধন মানে এটা সংশোধন করে বলা উচিত ছিল 10% নয়, ইট ইজ 33%। প্রস্তাব মন্ত্রী কেন ভুল দেবেন? এত বড় বিজ্ঞলো, আরে এত বড় বিজ্ঞলো 10% কত কোশ্চেন এলাও করেছে, যেন করেছে এত বিজ্ঞলো, আর কি অদ্ভুত, কিন্তু কোশ্চেন ঠিক আছে। আরে প্রশ্ন বলা ভুল দেওয়া কিন্তু জানো ঠিক আছে। চাণক্য কিন্তু ব্যর্থ হয়, চাণক্য ব্যর্থ হয়। মাননীয় মন্ত্রী জানা উচিত। ঠিক আছে, বিরোধী দলে দেখেছি উনি কি করেছেন। প্রশ্নটা হলো 10% চালু করার পর আজ অব্দি কতজন মহিলা, কোন ডিপার্টমেন্টে কতজন মহিলা চাকরি হয়েছে। এটার জন্য প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, কিন্তু সবগুলি দপ্তরে 30% আমরা দিচ্ছি। কোন না এটা প্রশ্ন নেই, কোন দপ্তরে কত, হাউ ক্যান হি টেল? ওকে, রতন প্লিজ রতনবাবু, 1 সেকেন্ড স্যার, 1 সেকেন্ড। আফটার 1912-2018 এই পর্যন্ত আপনার দাঁড়িয়েছে আপনাদের তো 10% হয়েছে, আপনাদের সহযোগী গোপালবাবু, আপনাদের সহযোগী মানুষ দাঁড়িয়েছে, বলতে দেন স্যার। মহিলা চাকরি পেয়েছে, সেটাই তো আমরা চাই। কোশ্চেন তো এভাবে আনতে গোপালবাবু। আরে স্যার, একটা কথা বলি। আমি এখানে বলেছি এই সংরক্ষণ চালু হওয়ার পর 2022 এবং 23 সালে কতজন মহিলাদের কত পার্সেন্ট মহিলাদের চাকরি হয়েছে, কতজন? মাননীয় মন্ত্রী তথ্য দিয়ে দিলেন যে শুধু আরক্ষা দপ্তরে আরে শুধু আরেকটা তথ্য দিয়ে তো হবে না, সর্বাঙ্গে কত, ওষুধ দিবেন কত, বাকি ডিপার্টমেন্ট। It is the answer of the employment service and manpower. তাহলে 10% কোথায় নেই না, 10% তো কোথায় নেই, শুধু হোম ছাড়া 10% Not to the home department. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, 1912-2018 10% গভর্নমেন্ট অফ ত্রিপুরা ক্যাবিনেট এটা পাস করে। তারপরে প্রধান আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি 33% বলে গেছেন গত উনি বলেছেন যে 33% ক্যাবিনেট ডিসিশন করেছে। স্যার, প্রশ্নটা কি? না, প্রশ্নটা হলো মহিলাদের জন্য 10% সংরক্ষণ চালু হওয়ার পর গত 2022 অর্থবর্ষে কতজন মহিলা চাকরি হয়েছে? এটা হোম ডিপার্টমেন্ট ছিল না স্যার, এবং উত্তর হলো ডিপার্টমেন্টে থাকে, তার জন্য কোনো ক্যাবিনেট ডিসিশন হয়েছে কিনা, এবং বিধানসভাতে এরকম কোনো রুলস ফ্রেম হয়েছে কিনা। 33 বাকিগুলো যেহেতু প্রশ্ন এখানে ছিল না তার জন্য আমরা বলি 33% যেটাতে রয়েছে সেই সংখ্যাটা আমি বলবো, আপনার প্রশ্নটা আসেনি তার জন্য বলবো। আমার তো রিলেটেড প্রশ্ন, আমি মহিলাদের ক্ষেত্রে বা কত কর্মসংস্থান হয়েছে সেটার উত্তর আজকে রয়েছে। আর এটার মধ্যে যেটা বলেছেন আপনি মহিলাদের জন্য 10% সংরক্ষণ চালু হওয়ার পর 22-23 অর্থ বছরে আপনি লিখেছেন, এর জন্য 22-23 অর্থ বছরের কথাই বলছি আমরা। সেদিন আমাদের দেশে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, একটা বিশাল প্রোগ্রাম হয়েছে। এই স্বামী বিবেকানন্দ সরকারি নিয়োগে 133% মহিলাদের জন্য রিজার্ভ ঘোষিত। যদিও মাননীয় সদস্য প্রশ্ন করেছেন 10%, তো হওয়ার কথা 33%, এবং এটা এই বিগত 2018-এর এই শাসক বলেন যে বিভিন্ন প্রচারপত্রে লেখা আছে 33% মহিলাদের জন্য তাদের সংরক্ষণ করা হচ্ছে। তো এখন আমি উত্তর চাইছি স্যার, এটা কি 10% না 33%? আমি কত হলো এটা আমি জিজ্ঞেস করছি, এটা কি 33% না 10%? এটা আসলে কি হয়, কোনো অ্যাপয়েন্টমেন্ট হয় না। আমি তো বিভিন্ন দপ্তরে কোথায় কোথায় মহিলাদের সেটা আসবে, সেটা যখন প্রশ্ন আসবে। রতনবাবু প্লিজ প্লিজ প্লিজ
আপনাদের সবাই জন্য সেটা বলছি যে সত্যি আমাদের গর্ব হয় আমরা একটা সরকার এসে এখানে যে রাস্তাটা 7 ঘন্টা লাগতো 2.5 ঘন্টায় আসি, গতকালকে 2.5 ঘন্টা এসে, পরশু দিনও 2.5 ঘন্টা এসে। আর নিশ্চয়ই এই জায়গাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, টেন্ডার হয়েছে, টেকনিক্যাল কিছু জায়গায় ইলেকট্রিসিটি পোল রয়েছে সেগুলো সরাতে হচ্ছে, এই পার্টটা যেটা কোয়াইট সেটা টেন্ডার হয়েছে, শীঘ্রই হয়তো 6-7 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর আমরা এই রাস্তাটা হলো 2 ঘন্টায় আগরতলা আসবো, এটাই আমাদের সফলতা এবং প্রাপ্তি আমাদের উত্তর এবং ঊনকোটি জেলার মানুষ যথাযথ জায়গায় পৌঁছাবো। আর এটা আমরাও চাই, আপনি যেটা চাইছেন সেটা আমরাও চাইছি যে রাজ্য সরকার অধীনে কাজটা করলে ভালো হবে, কিন্তু সেটারও কিছু যেহেতু কেন্দ্রের একটা সংস্থা রয়েছে, তাদের এজেন্সিগুলো রয়েছে, তারাও চায় করতে। আমাদের স্টেট ন্যাশনাল হাইওয়ে অথরিটি রয়েছে, তারা তাদের সঙ্গে কোঅর্ডিনেশন করে, আপনি যেটা বলছিলেন যে কাজটা কি করে হয় বা মনিটরিংটা কারা করে, যেহেতু কেন্দ্রের যেহেতু এজেন্সিগুলো করে, আমাদের স্টেট ন্যাশনাল হাইওয়ে অথরিটিও রয়েছে, তারা তাদের সঙ্গে কোঅর্ডিনেশন করে কাজগুলো করে। আমি কেন বললাম এই কথা, আসাম, মণিপুর, নাগাল্যান্ড ইত্যাদি রাজ্যে মিনিমাম 60% কাজ ওরা নিয়ে করছে। আমাদের এখানে এইটুকু কাজের জন্য একটা দিন খুলে বসে আছি আমরা। Let us take at least 40% of the national highway work. এটা আমার প্রস্তাব থাকে। স্যার, মন্ত্রী মহোদয় বলেছেন যে NSIDCL এর সঙ্গে রাজ্য সরকারের কোনো মৌ স্বাক্ষরিত হয়নি। ঠিক, মৌ যেহেতু স্বাক্ষরিত হয়নি, NSIDCL যেভাবে কাজ করে চলছে, যেটা আমার হেজামারা খোয়াই চমড়ি থেকে খোয়াই যে পোর্শনটা, এটা প্রায় 1 বছর ধরে কাজ অলরেডি স্টপ আছে। কাজ ওরা প্রথম দিকে করেছে ঠিক আছে, কিন্তু এখন এটা আপাতত স্টপ আছে। তাহলে আগের যে এনএইচ, যে ছোট্ট 7.5 মিটারের যে এনএইচটা, ওটা দিয়ে আমাদের মন্ত্রী সুধাংশু বাবু এবং যারা তারা সবাই ওই রোডেই আছে, কিন্তু এখন এমন অবস্থা হয়েছে যে এলাকার জনগণরা ওই রোডটা তাড়াতাড়ি মেরামত করার জন্য NSIDCL এর কাছে অনেক প্রার্থনা জানিয়েছে, কিন্তু আজ অবধি ওই কাজটা স্টার্ট হয়নি। শুনেছি লাস্ট মিটিংয়ে শুনেছি যে কাজটা তাড়াতাড়ি করা হবে, হয়তো কন্ট্রাক্টর চেঞ্জ করা হচ্ছে। আমি বলেছি NSIDCL এর ডাইরেক্টরকে বলেছি তাড়াতাড়ি এই কাজটা করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার স্যার, একটু আমি 2 মিনিট করে দিচ্ছি, এখানে আনসারটা আমি নিয়ে নিই। হ্যাঁ, ঠিক আছে। আমি আমার কোশ্চেনটা ছিল স্পেসিফিক 2022 and 2023। এখানে শুধু হোম ডিপার্টমেন্টের ভিতরে একটা চাকরির জন্য মাননীয় মন্ত্রী মহোদয় কি জানাবেন যে প্রায় 64 ডিপার্টমেন্ট আছে, প্রায় ওইখানে কোন ডিপার্টমেন্ট কতজন মহিলাদের চাকরি হয়েছে কত, এবং এটাতে 100% রোস্টার মেনটেন করা হয়েছে। দেখুন, আপনার প্রশ্নটা যেটা এটাই ছিল, আমি পুরো ডিটেইলস একটু ক্লিয়ার করি। একটু আপনাদের মাননীয় স্পিকার স্যার, আপনি কার উত্তর দিচ্ছেন একটু বাবু? এটা হচ্ছে গোপালচন্দ্র রায় 6464। ওনার প্রশ্নটা হলো মহিলাদের জন্য 10% সংরক্ষণ চালু হওয়ার পর গত 2022-23 অর্থবর্ষে কতজন মহিলাদের চাকরি হয়েছে। মহিলাদের জন্য 10% সংরক্ষণ চালু হওয়ার পর ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্র দপ্তরের রাজ্য পুলিশকে 10% সংরক্ষণের ভিত্তিতে 22-23 অর্থবর্ষের মোট 137 জন মহিলা PSL এ নিয়োগ করা হয়েছে। 7/8/2018 সনে বিজ্ঞপ্তি মূলে হোম ডিপার্টমেন্টের এর সর্বস্তরে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মহিলাদের জন্য 10% সংরক্ষণ চালু হয়েছে। 19/12/2018 সনে বিজ্ঞপ্তি মূলে GA20 ডিপার্টমেন্টের TPSC তে গ্রেড 2 পোস্টে সরাসরি নিয়োগের ক্ষেত্রে তো 10% চালু হয়েছে। Highway battery. After we got
ইভেন আমার এলাকা দিয়েও কিছু হাইওয়ের কাজ হয়েছে। কাদের সাথে কথা বলবো উই ডোন্ট। যখন NHIDCL এর কর্তৃপক্ষের কাছে আমরা ফোন করি তারা আসতে চায়, বিকজ আমাদের সাথে এদের they don't report to the state government, না আসলেও পারে। I have already given a letter to the Ministry of MOT বলতে Ministry of Road Transport and Highways। এখানে আমাদের রাজ্যে আমাদের অলরেডি PWD NH একটা উইং আছে। কোথায় কোথায় তাদের ডিভিশন অফিস আছে? আগরতলা, কুমারঘাট এবং বাইকোট। এই তিনটি ডিভিশন অফিসে যারা ইঞ্জিনিয়াররা কাজ করছে তাদের হাতে কোনো কাজ, এবং আমরা বেতন দিয়ে যাচ্ছি। এই ইন্টার ডিভিশনের মাধ্যমে আমার জানা মতো অনলি 2 ন্যাশনাল হাইওয়েজে কিছু কিছু কাজ এরা করেছে। একটা কাজ কোথায় করেছে? আমবাসা থেকে মুঙ্গিয়াকামি 21.8 কিলোমিটার, চোরাইবাড়ি থেকে কুমারঘাট অ্যারাউন্ড 54 কিলোমিটার। এই রাস্তার কাজ বাদ দিলে PWD NH তিনটার কোনো কাজ নেই, তারা কর্মহীন হয়ে বসে আছে। আমি জানি না ভারতবর্ষের মধ্যে ন্যাশনাল হাইওয়ে কাজ করার 4টা অর্গানাইজেশন আছে। একটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, আর এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, বর্ডার রোড অর্গানাইজেশন এবং রাজ্যের PWD দপ্তর। আমাদের অনেকের কাছে এই ধারণা হয় যে NHIDCL is the funding authority. It is not correct. Funding authority হচ্ছে MOT। যেহেতু আমাদের স্টেট PWD এর সেই ক্ষমতা আছে কাজ করার, উইং আছে, এবং কাজ করলে আমরা টাকাও পাবো। আগে ছিল 9%, এখন যদি মর্তের থেকে কাজ নিয়ে সারানো বলছি, আমি এখন আসছি কেন এটা বলছি। দপ্তরকে এটা জানতে হবে, যদি আমরা ন্যাশনাল হাইওয়ের কাজ নেই তাহলে 6% মনিটরিং, সুপারভিশন এবং এজেন্সি ফি হিসেবে আমরা পাবো। ওয়াই PWD দপ্তর, এই দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী কেন মঠকে লিখে এই হাইওয়ে তৈরির কাজ হাতে নিচ্ছে না? দিস ইজ মাই কোয়েশ্চন। এটা করলে পর আমরাও জিজ্ঞেস করতে পারতাম জনপ্রতিনিধিরা, আর 6% টাকা এই PWD NH দপ্তর পেয়ে যেত, বেতন ভাতার পক্ষে আমাদের সুবিধা হতো। মাই কোয়েশ্চন ইজ দ্যাট আগামী দিন এই পদক্ষেপ নেওয়া হবে কি? হাইওয়ে আমাদের যতদূর সম্পূর্ণ ন্যাশনাল হাইওয়ে নতুন হয়েছে একটা রাস্তা ছাড়া, এখন এগুলো মেইনটেনেন্স 5 বছর যে এজেন্সি কাজটা করেছে সেই এজেন্সি দেখাশোনা করবে। 5 বছর পর সেটা রাজ্য সরকারের অধীনস্থ বোধ হয় অটোমেটিকলি শিফট হয়ে আসে। তো উনি যেটা বললেন সেটা আমি নোট করে রাখছি। যদি নিয়ন্ত্রণ করে থাকে তাহলে রাজ্যে যে এতগুলো রাস্তা যে ন্যাশনাল হাইওয়ে হয়ে গেছে, এইভাবে কিভাবে নিয়ন্ত্রণ হবে? আমি আপনাকে তুলে ধরছি, গতকাল আমি সাবরুমে গিয়েছি। সাবরুমে যে ন্যাশনাল হাইওয়ের যে অবস্থা রাস্তাগুলি, এইগুলি মানে বলতে গেলে মানে আমাদের রাজ্য সরকারের যে রাস্তা তার থেকে অনেক খারাপ অবস্থায় পড়ে আছে। আর রাস্তার ন্যাশনাল হাইওয়ে চারিদিকে 2 সাইডে এমনভাবে দোকানপাট হয়েছে যেটা মানে ন্যাশনাল হাইওয়েকে ব্লক করার মতন হয়ে গেছে। ঠিক তেমনি ক্ষয় থেকে যে আগরতলা পর্যন্ত যেগুলি ন্যাশনাল হাইওয়ে ইতিমধ্যে কাজ সম্পূর্ণ হয়ে গেছে, সেখানে চারিদিকে 2 পাশে অনেক বাড়িঘর, অনেক দোকানপাট হয়ে গেছে, এবং ইদানিং মোহনপুরে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে মানে ন্যাশনাল সাথে। সুতরাং এটা যদি রাজ্য সরকার যদি নিয়ন্ত্রণ না করে এবং কেন্দ্রীয় সরকারের হাতে থাকে, তাহলে এই সমস্ত রাস্তার কাজ এবং যে বর্তমানে যে রাস্তার দুপাশে যে বাজারগুলি এবং দোকানগুলি যে গড়ে উঠেছে, এটা আগামী দিন একটা বড় ধরনের একটা সমস্যা হবে এবং দুর্ঘটনা সম্ভাবনা খুবই দেখা দিচ্ছে মাননীয় স্পিকার স্যার।
NSIDCL এর সঙ্গে রাজ্য সরকারের কোনো মৌ স্বাক্ষরিত হয়েছে। এর সত্যি যে NSIDCL এর সঙ্গে রাজ্য সরকারের কোনো মৌ স্বাক্ষরিত হয়নি, কারণ ভারতবর্ষের সবগুলো জাতীয় সড়ক কেন্দ্রীয় সড়ক পরিবহন ভূতল পরিবহন মন্ত্রণালয়ের অধীনে আছে। এই মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর বিভিন্ন সময় বিভিন্ন গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া PWD দপ্তরের এই সড়কগুলো উন্নতিকরণের বা প্রশস্তকরণ বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ন্যস্ত করে। তাই কোনো রাজ্য সরকারের সঙ্গে ভারপ্রাপ্ত সংস্থা কোনো মৌ স্বাক্ষরিত করার প্রয়োজন হয় না। 2 নম্বর, NSIDCL এর কাজ রাজ্য সরকার কিভাবে তত্ত্বাবধান করছে। 1 নম্বর প্রশ্নের উত্তর সাপেক্ষে এই প্রশ্নের উত্তর আসে। যে প্রস্তাব রেখেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি সমর্থন করছি স্যার। প্রধানমন্ত্রী বলেছেন এটা দেখার জন্য। আমার মনে হয় এটা ঠিক সেরকমভাবে গুরুত্ব দিয়ে বলুন যে না এটা হবে, এরকম একটা কিছু বলুন। এবং একই সাথে আমি করছি সামনের সাথে সামনে ঠিক না, তার আগে সিলেক্টা থেকে একটা রাস্তা আগে ন্যাশনাল হাইওয়ে যেটা এখন ইয়েতে গেছে, মিজোরামে গেছে, এটা ডাইভার্ট হয়ে গেছে হচ্ছে এখন। এটা আগে লালডেঙ্গা দিয়ে যাওয়ার কথা ছিল যে 10 ধাপ, ওইটা হয়ে যাওয়ার কারণে অনেকগুলো হ্যামলেট বাদ করে গেছে। তা আমি রিকোয়েস্ট করবো মাননীয় মন্ত্রীকে এই দুটো রাস্তা খুবই দরকার সামনের জন্য, গদ্দাছড়ার জন্য, আর ওদিকে এই দরজা এবং লালডেঙ্গা এদের জন্য এটা যেন মাননীয় মন্ত্রীটা দেখা হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি পৌঁছাবো। আর অলরেডি একটা রাস্তা আমি ঠিক বলতে পারবো না, এই কয়েকদিন আগে ক্যান্ডর থেকে একটা বিগ রাস্তা যেটা কোয়াই আমবাসা হয়ে যেটা শিলাঝুড়ি পর্যন্ত যাবে সেরকম একটা রাস্তা স্যাংশন হয়েছে। আর এই কানেক্টিংটা আমি বলেছি সোয়েলেন্টার থেকে যে রাস্তাটা সেটাও আমি প্রস্তাবটা রাখি। আমরা সবাই জানি সামনো একটা বিগত দিনে একটা দুর্গম এলাকা বলে পরিচিত ছিল। বর্তমানে আমাদের রাজ্য সরকার আসার পর সেটাকে কিভাবে বিকাশ করা যায় তার একটা উদ্যোগ সরকারের তরফ থেকে চলছে। তো সেই অনুযায়ী আমরা এটাও জানি সামনো এলাকা ল্যান্ডলক এরিয়া, যেখান থেকে বের হওয়ার জন্য একমাত্র উপায় আমাদের ন্যাশনাল হাইওয়ে। আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হোক বা আমাদের ধলাই জেলার গন্দাছড়া মহকুমা থেকে শুরু করে বাকি এলাকাগুলোর সাথে যোগাযোগ করার জন্য, ওইদিকে উত্তর ত্রিপুরা জেলার অন্যান্য এলাকার সাথে যোগাযোগ করার জন্য একমাত্র ন্যাশনাল হাইওয়ে। তো এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি আমাদেরকে ল্যান্ডলক অবস্থায় না রেখে যদি বিকল্প রাস্তা নির্মাণের মধ্য দিয়ে অন্যান্য এরিয়াগুলোর সাথে যোগাযোগ করার জন্য আরও বিকল্প তৈরি করা হয়, তাহলে সামনে এলাকাকে উন্নত করার জন্য আরও তার যে গতি আরও বৃদ্ধি পাবে। তার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের, ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়ের কাছে আপনার মধ্য দিয়ে আপনার মাধ্যমে অনুরোধ রাখবো যাতে এই বিষয়ে দৃষ্টি দেওয়া হয়। কারণ আমি জানি এই রাস্তার বিষয়ে একটা সার্ভে হয়েছিল এবং এই সার্ভে অনুযায়ী একটা ডিপিআর তৈরির মাধ্যমে প্রপোজাল আসার পর সেটা নাকি সেকশন হয়নি। যদি তাই হয় একটু খতিয়ে দেওয়ার জন্য অনুরোধ রাখবো। ধন্যবাদ। মাননীয় বিধায়কের প্রস্তাবটা আমরা দপ্তরকে বলবো দেখার জন্য। আর একটা রাস্তা নতুন কোয়াই হয়ে আমবাসা হয়ে নতুন রাস্তা করছে, সেটা স্যাংশন হয়ে এসে গেছে ইতিমধ্যে। মাননীয় স্পিকার স্যার, ওনার প্রশ্নটা হচ্ছে এটা কি সত্যি যে সোয়েলেন্টা থেকে গন্ডাছড়া স্থিত মন্দিরঘাট পর্যন্ত একটি স্টেট হাইওয়ে রোড নির্মাণের জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে? উত্তর, সোয়েলেন্টা থেকে গন্ডাছড়া মন্দিরঘাট পর্যন্ত একটি স্টেট হাইওয়ে রোড নির্মাণ করার পরিকল্পনা আপাতত নেই। আর দ্বিতীয়ত হচ্ছে সত্যি হলে কবে নাগাদ নির্মাণ কাজ শুরু করা যাবে বলে আশা করা যায়। যেহেতু 1 নম্বর প্রশ্নটা উত্তরের সাপেক্ষে এই প্রশ্ন উত্তর আসে। অবভিয়াসলি সেখানে ছাত্রছাত্রীরা থাকে, সেখানে করা হয়েছে। এরকম বাজারঘাটে আমাদের একটা সুইমিং পুল রয়েছে, আরো 2টা সুইমিং পুলের জন্য প্রপোজাল রয়েছে বাজারঘাটে। এর জন্য রয়েছে সেখানে আমাদের ইন্টিগ্রেটেড স্পোর্টস কমপ্লেক্স, একদম সেখানে কোনো ধরনের ন্যাশনাল লেভেলের টুর্নামেন্ট করতে গেলে সেখানে চাই। ধর্মনগর ত্রিপুরা
ত্রিপুরার বৃহত্তম দ্বিতীয় শহর, যেখানে পপুলেশন ত্রিপুরার যে সেকেন্ড পপুলেশন, এবং সেখানে একটা সুইমিং পুল অলরেডি রয়েছে, যেটা কাঁচা সুইমিং পুল, একদিক পাকা, অনেক বছর ধরে। সেটাকে আমরা নতুন করে করতে চাইছি। সেই কৈলাসহর কলেজ সংলগ্ন একটা সুইমিং পুল রয়েছে দীর্ঘ সময় ধরে, সেটাকে সংস্কার করে নতুন আধুনিক সুইমিং পুল করা হচ্ছে। আমরা এই সুইমিং পুলগুলো নতুন করার যেগুলো প্রপোজাল দিয়েছি, প্রত্যেকটা কোনো না কোনো স্কুল বা কোচিং সেন্টার যেখানে রয়েছে, কারণ সুইমিং পুল করলেই সেখানে লাইটের ভালো ব্যবস্থা, সেখানে কোচ থাকতে হবে, কারণ নিরাপত্তার একটা বিষয় থাকে। বাড়িতে পুকুর থাকে সেটা আলাদা বিষয়, বাড়িতে লোকজন থাকে, কিন্তু একটা সুইমিং পুল যখনই তৈরি হয় তার ব্যারিকেড, সেখানে একটা ডেডিকেটেড সিকিউরিটি, কোচ, এগুলোর প্রয়োজন হয়। তো যেখানে যেখানে আমাদের কাছে এক্সিস্টিং রয়েছে সেখানেই সেগুলো আমরা করছি। তো এর জন্য আমরা সুইমিং পুলটা সব জায়গায় করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদি কোনো সময় আসে, আমাদের বিশেষজ্ঞরা বলছেন যে ওনার এখানে ইন্টিগ্রেটেড একটা কোচিং সেন্টার, অলরেডি একটা সেন্টার রয়েছে। আমি যেহেতু এই প্রশ্নটা এখানে ছিল না, কিন্তু জানি একটা কোচিং সেন্টার রয়েছে, ওনার একটা রিকোয়েস্ট হয়েছিল সেই কোচিং সেন্টারটা সেখান থেকে উইথড্র না করার জন্য। আমাদের প্ল্যান ছিল সেটা উইথড্র করার, পরবর্তীতে সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটা সেখানে থাকবে, এবং নতুন পিআইও আমরা দিয়েছি, সেখানে কোচদেরকেও পাঠানো হয়েছে। তো উনি যে বললেন যে সেখানে নেই, এরকম নয়। এডিসি এলাকায় তো আমরা কুমলুঙ্গে একটা সিনথেটিক প্লেগ্রাউন্ড নতুন ইমিডিয়েট হয়তো 1-1.5 মাসের মধ্যে সেটা শুরু হয়ে যাবে, সেটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এডিসি এরিয়া বা জেনারেল এরিয়া এরকম নয়, স্পোর্টস সারা রাজ্যে সব জায়গায় ছেলেমেয়েরা যেন সুবিধা পায়, খেলাধুলার সুযোগ পায়, সেই ব্যবস্থা করছে। মাননীয় সদস্য আলোচনা চলছে। সুইমিং পুল ইজ নট only for taking part in the competition at different level. রাজ্যে কিন্তু আমি দেখেছি 12 বছর 15 বছর যারা ছেলে মেয়েরা, মোস্ট অফ দেম, তারা সাঁতার জানে না। আমরা যখন ছোটকালে পুকুরে আমরা স্নান করে বিনো, আমরা কিন্তু সেই প্রশিক্ষণ প্রাপ্ত সুইমার। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার একটাই জানার ইচ্ছে, এই যে সুইমিং পুলগুলো হচ্ছে, মহকুমায় হবে, তেলিয়ামুড়ায় হবে, হাউ দি গভর্নমেন্ট ইজ প্ল্যানিং যে সুইমিং পুলের গুরুত্ব এবং কোন জায়গায় কি করে করা হবে, এই প্ল্যানিংটা কিসের উপর ভিত্তি করে আপনি প্ল্যানিংটা করছেন? আমার একটা সাজেশন থাকবে, why only in the মহকুমা স্তর? আমরা যদি প্রতিটি ব্লকের মধ্যে একটা করে সুইমিং পুল খুলতে পারি, হোয়াট ইজ ব্যাড ইন দ্যাট? তবে রাজ্যের কি পরিকল্পনা এবং কি বেসিসটা, এটা জানতে চাই। পুলের আলোচনা হচ্ছে বিধানসভার মধ্যে, কোন এরিয়াতে সুইমিং পুল হবে, এটা তো ঠিক আছে। আগে এবং বর্তমান সরকার যে যে জায়গায় সুইমিং পুল বানিয়েছে সেটা তো মন্ত্রী উল্লেখ করেছেন, কিন্তু খুবই দুঃখের বিষয় যে আমাদের এডিসি এলাকাতে সুইমিং পুল তো দূরের কথা, সুইমিং পুল তো বাদই দিলাম। আমি 2018 থেকে আজ অবধি প্রচুর প্রশ্ন এই বিধানসভা দিয়েছি যে আমার এরিয়া তথা আমার সীমা বিধানসভা এরিয়াতে একটা স্কুল হবে কিনা, আমার বিধানসভা এরিয়াতে একটা, ঠিক আছে স্কুল হলো না, আমাকে যদি একটা কোচিং সেন্টারও দেওয়া হয় বলে এতটুকু পর্যন্ত আজ অবধি হয়নি। আমরা তো কি করবো, দুর্ভাগ্যের বিষয় যে আজকে এখানে দাঁড়িয়ে প্রশ্ন দিতে দিতে তো শেষ। সাপ্লিমেন্টারিতে এটাই বলতে চাইবো যে সুইমিং পুল হোক, এটা আমরা চাই। আমার এডিসি এরিয়ার জনগণরাও সুইমিং পুলের সুযোগটা গ্রহণ করতে পারুক, এই বিষয়ে বর্তমান সরকার একটু নজর দিই। এবং আমার এরিয়াতে আবার সেই কথায় স্কুল এবং যে কোনো কোচিং সেন্টার যদি এই খেলাধুলা থেকে করা যায় তাহলে খুবই আমাদের সুবিধা হবে, আমাদের ত্রিপুরা আছে কিনা, যদি থেকে থাকে তার সামান্য ব্যাখ্যা চাইছি। না এটা আশা করি মহাবিদ্যালয় কমপ্লেক্স কৈলাসহর, বিবিআই কমপ্লেক্স ধর্মনগর, সাব ডিভিশন যুব পরিষদ ক্রীড়া দপ্তর কমপ্লেক্স অমরপুর, সোনামুড়া থানার সংলগ্ন সোনামুড়া সিপাহী জেলাতে, রাম ঠাকুর মন্দির সংলগ্ন বিলোনিয়াতে, খোয়াই বয়েজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কমপ্লেক্স খোয়াই। এই সাতখান আমরা নতুন করে পাঠিয়েছি। আর একটা বিষয় আমরা সবার জন্য বলছি যে আমাদের এই সুইমিং পুল
এটা হাই কস্টলি। এটার যে মেনটেনেন্স, প্রতিনিয়ত জলকে পরিষ্কার করে রাখা, এটা রিফাইন করার জন্য মেশিন লাগানো, আধুনিক একটা সুইমিং পুল প্রায় 10 কোটি টাকা তার মধ্যে ব্যয় করতে হবে। আর এটাতে যদি সেই পরিমাণ ছাত্রছাত্রীরা না আসে তাহলে এটাকে মেনটেন করে রাখাটাও খুব কঠিন। এর জন্য যেখানে প্রয়োজন এই 7টা জায়গা থেকে ছাত্রদের রেগুলেশন 100-200 করে এসছে, তার জন্য আমরা 7টা প্রপোজাল পাঠিয়েছি। এছাড়াও যদি রাজ্যে কোথায় প্রয়োজন থাকে, সেখানে ছাত্র সংখ্যা থাকে, তাহলে সেটার জন্য আবার নতুন করে ব্যাপার হতে পারে। জাস্ট একটা ড্রাইভিং এর জন্য সিট দিয়ে দিচ্ছে। এটা অ্যাকচুয়ালি যে ভাবে সুইমিং পুল তৈরি হয় আধুনিক সেই ধরনের, এটা কাজে এটা মানে এটাকে এই জায়গাটাকে মানে আধুনিকভাবে করার কোনো পরিকল্পনা ওনার আছে। শ্রী মায়ের মন্দিরকে কেন্দ্র করে ধর্মীয় পর্যটন স্থলটি রাজ্য সীমানা ছাড়িয়ে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছে। সিপাহীজলা জেলার মেলাঘর সুইমিং পুল আছে, কিন্তু অন্য কোনো বিধানসভায় নেই। এমতাবস্থায় যদি কমলাসাগর বিধানসভার অন্তর্গত ল্যাম্বতুলি গ্রাম পঞ্চায়েতের জুড়া পুকুরে আলোচ্য সুইমিং পুলটি নির্মাণ করা যায়, তাহলে ছেলেমেয়েদের শরীর চর্চার সুযোগ সৃষ্টি হবে। এলাকা তথা পঞ্চায়েতের আয়ের ক্ষেত্র তৈরি হবে এবং সার্বিকভাবে কমলাসাগর ধর্মীয় পর্যটন স্থলটির আকর্ষণ আরও বৃদ্ধি পাবে। নমস্কার। পশ্চিম জেলায় তো প্রচুর লোকের সমাগম, স্কুল কলেজ অনেক আছে, তো সাঁতার শেখার আগ্রহ অনেকের মধ্যে আছে, কিন্তু প্রয়োজনীয় বিশেষ করে বামুটিয়া বিধানসভা প্রত্যন্ত এলাকাতে বলুন, সে জায়গাতে না থাকার কারণে অনেকেই সাঁতার শিখতে পারে। তো আমি বলছি যে বামুটিয়া বিধানসভা কেন্দ্রে জন্য একটা করা হোক, কারণ বামুটিয়া বিধানসভার অন্তর্গত অনেকগুলা কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, প্লাস স্কুল আছে অনেকগুলা। তো ওই জায়গাতে যদি খেলো ইন্ডিয়া প্রকল্পে কেন্দ্রীয় সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের নিকট যদি কোনো প্রস্তাব পাঠানো যায়, আমার মনে হয় ভালো হইব, তাহলে একটা আমরা পেতে পারি আর কি। সেক্ষেত্রে যদি মন্ত্রী মহোদয় একটা উদ্যোগ নেন, পূরণের ব্যবস্থাই করা হচ্ছে। স্পেসিফিক একটা সময় এর মধ্যে করতে হবে, এটা তো বিভিন্ন প্রক্রিয়ার কারণে কোনো সব হতে না হবে, এটাই হবে হচ্ছে। কিন্তু না হলে মাননীয় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যে তথ্য দিলেন, এর ভিতরে কতটা পদ এসটি এবং এসটির জন্য খালি রয়েছে, এটা সেপারেট কোশ্চেন করতে হবে, হবে না। পর্যায়ক্রমে শূন্য পদ 1 বছরের বেশি থাকে না, আর বলছেন কবে নাগাদ করবো আমরা জানি না। 6791টা মানে সর্বাঙ্গে এই সরকারের মাথা থেকে পায়ের উজ্জ্বল সর্বাঙ্গে শূন্য পদ যা দৃষ্টি দিলেন, তাই 1 বছরের মধ্যে যদি শূন্য পদ আপনি পূরণ না করেন অটোমেটিকলি না। আমি আপনি সাপ্লিমেন্টারি করুন না। সাপ্লিমেন্টারি ব্যাপার হলো শূন্য পদগুলি 1 বছরের মধ্যে পূরণ করা হবে কিনা, পর্যায়ক্রমে এটা পূরণ করার প্রসেস অলরেডি শুরু করেছি। তো এখানে অলরেডি 6791টি শূন্য পদের মধ্যে 2067টি পদ পদোন্নতি এবং পদোন্নতি এবং অবশিষ্ট 3813টি পদ সরাসরি নিয়োগের মাধ্যমে নিয়োগ করা হবে। এবং এছাড়াও পরিচর্যা করেছে বলে 1000টি শূন্য পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করার জন্য সম্পর্কে একটি নির্বাচন কমিটি বোর্ডের গঠনও করা হয়েছে এবং সেই সঙ্গে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য শারীরিক পরীক্ষা ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং বর্তমান লিখিত পরীক্ষা সম্পূর্ণ করার কাজ চলছে। এছাড়া পরস্পর 1000টি শূন্য পদের যে 33% পদ বেরোনো সংগ্রহ করে রেখে এগুলো ব্যবস্থা চলছে। তো প্রশ্ন হচ্ছে শূন্য পদ পালনটা সরকার অলরেডি পদক্ষেপ নিয়েছে, ঠিক আছে, এবং মাননীয় স্পিকার স্যার, ব্যাপার আছে, রাজ্য নিরাপত্তার ব্যাপার আছে, এবং যে বেকারের সংখ্যা আমাদের রাজ্যে বাড়ছে, বিধানসভায় যে তথ্য সারা রাজ্যে প্রায় 7,41,305 জন বেকারের কথা বলছি, যেহেতু এখানে আমি আরো কথা উত্তরের টিএসআর বিধানসভায় যে তথ্য 2230 জন টিএসআর খালি আছে শূন্য পদ, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিধানসভায় দেওয়া তথ্য দুটো ব্যাটালিয়নের জন্য খোলার জন্য
সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরে দাবি করা হয়েছে। তো ব্যাটালিয়ন দাবি করার একটা প্রক্রিয়া যে কবে আমাদের অনুমোদন দিবা প্রদত্ত কবে আমি নিয়োগ করব, কিন্তু উক্ত যে ব্যাটালিয়নগুলো আছে এই ব্যাটালিয়নগুলোতে তো লোক নিয়োগ করা যেতে পারে। তো ওইগুলোতে নিয়োগ না করে আমি প্রসেসিং করলাম নতুন ব্যাটালিয়নের লেখা, এটা তো কোনো মানে হয় না। আগে যে ব্যাটালিয়নগুলো আছে 12টা ব্যাটালিয়ন এটার মধ্যে লোক নিয়োগ করা হোক না, আমি ব্যাটালিয়নের অনুমোদন পাবো বললাম আমি দিয়ে দিলাম হইব, কবে হইব এটা তো গ্যারান্টি দিলাম, বেকার হয় এইভাবে বয়ে থাকবো, আমাদের একটা নিরাপত্তা বিঘ্নিত হইব। তো সেক্ষেত্রে আমি কোনো হাউসে বলো মিনিস্টার মহোদয় যে কবে নিয়োগ করা হইব, ঠিক আছে প্রক্রিয়া, কিন্তু একটা নির্দিষ্ট একটা টাইম হোক। Madam Speaker Mahoday, admitted short question number 30. প্রশ্ন 1, রাজ্য আবিষ্কার দপ্তরে বর্তমানে কোন কোন পদে কত সংখ্যক শূন্য পদ রয়েছে? উত্তর 1/9/2023 ইংরেজি তারিখের তথ্য অনুযায়ী রাজ্য আরক্ষা দপ্তরে যে সকল পদে শূন্য পদ রয়েছে তার সংখ্যা নিম্ন। 1 ডেপুটি এসপি কমিউনিকেশন শূন্য পদের সংখ্যা 2, ইন্সপেক্টর কমিউনিকেশন শূন্য পদের সংখ্যা 12, ইন্সপেক্টর ইউডি শূন্য পদের সংখ্যা 13, ইন্সপেক্টর এবি 4, সুপারভাইজার অপারেশনাল 54, সুপারভাইজার টেকনিক্যাল 16, ওয়্যারলেস অপারেটর ASI 77, রেডিও টেকনিশিয়ান ASI 39, head engine fitter ASI 3, engine fitter head constable 5, sub inspector UB Purush 378, sub inspector LC Purush 87, sub inspector UB Mahila 74, sub inspector AB Mahila 6, assistant sub inspector UB Purush 346, assistant sub inspector UB Mahila 37, head constable AB Purush 275, head constable UB Purush 312, head constable AB Mahila 11, head constable UB Mahila 31, head constable Armora 15, Nayak Purush 75, constable Armor 15, senior gate head constable driver Purush 51, head constable driver Purush 41, constable driver Purush 349, constable driver Mahila 32, constable Purush 1781, constable Mahila 121, medical officer 12, Subedar TG, all trades 20, Light Subedar GD, all trades 51, Habildar GD, all trades 540, Nayak GD, all trades 258, Rifleman 726, Enrolled follower 607, Account officer 2, Office Superintendent 17, Head Clerk Accountant 10, UD Clerk 6, LD Clerk 104, Motor Mechanics 3, Assistant Arms 50, Senior Laboratory Assistant 1, Dresser 1, Pharmacist 4, Group D Cormi 138, total 6791. প্রশ্ন 2, উক্ত শূন্য পদগুলি কবে নাগাদ পূরণ করা হবে বলে আশা করা যায়? শূন্যপদ পূরণ একটি ধারাবাহিক প্রক্রিয়া। আরক্ষা দপ্তরের বিভিন্ন শূন্যপদ পূরণের প্রক্রিয়া জারি আছে। কবে নাগাদ শূন্যপদ পূরণ করা হবে তা নির্দিষ্ট সময় বলা সম্ভব। সাপ্লিমেন্টারি স্যার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সবচেয়ে বড় যে কার্যক্রমটা হাতে নিয়েছে অমৃত সরোবর নির্মাণ এবং নদী সংস্কার। তো এটা সবার আন্দোলন, প্রত্যেকটা এলাকায়, তো ধর্মনগর থেকে সাবরুম নদী শুকিয়ে যাচ্ছে, জলের স্তর নিচে যাচ্ছে। তো এটা শুধুমাত্র সরকারের নয়, আমরা সবাইকে তার জন্য কাজ করতে হবে, নদী বাঁচানো, জল সংরক্ষণের জন্য। তো নিশ্চয়ই সেটা হবে আপনাদের। ত্রিপুরাতেই এটা হচ্ছে ওয়াটার রিসোর্সের নদী ভাঙন রোধের যে ব্যবস্থাটা করছে। আমি আপনার মাধ্যমে মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রীকে এটাই আবেদন জানাবো যে আমার মোহনপুর সাব ডিভিশন ওয়াটার রিসোর্সের যে এস্টিমেটগুলি পাঠানো হয়েছে
টেন্ডার হচ্ছে না, স্যাংশন হচ্ছে না, এগুলি যদি মন্ত্রী মহোদয় দেখেন তাহলে অবশ্যই আমার এরিয়ার যত উনি বাংলার রুল সেটা আমরা রক্ষা করতে পারবো। ঠিক আছে। অঞ্চল বিধানসভা নোয়াছড়া বলে একটি নদী আছে ছোট্ট, আর সেই নদীরও ধীরে ধীরে নব্যতা হারাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ এটা নদী, 5টা পঞ্চায়েতের সম্পূর্ণ কৃষি উর্বর জমি এই নদীর উপর নির্ভর করছে। যতজন মানুষের সদস্য আছেন প্রত্যেক বিধানসভা কেন্দ্রে বিভিন্ন নদী আছে, সবাই যদি সব এলাকার নদীগুলোতে শুরু করে তাহলে তো ইয়ে হয় না। আপনি বলেছিলেন, স্পেসিফিক বলেছেন, নতুন সদস্য আপনি স্পেসিফিক বলেছেন। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। এটার উপরে রুদ্রসাগরের জলেরও নির্ভর করে, জল বাড়া কমা বা রুদ্রসাগরের জলের, এই কারণে এটা ইম্পর্টেন্ট, বেশি টাইম উল্লেখ করলাম। হবে আর জল সংরক্ষণ সরকারের প্রথম প্রায়োরিটি। আমরা নদী বাঁচানো এটা একটা কার্যক্রম শুরু হয়েছে, আপনি লিখিত দপ্তরকে জানালে নিশ্চয়ই সেটা দেখবেন। এই প্রথম পরিষেবা এলাকাগুলো স্যার অল্প বৃষ্টিতে পানি করে জল ঢুকে পড়ছে, বিশেষ করে যে ঋষিপাড়ার কথা বলতেই স্যার, কারণ এই নদীটা স্যার বঙ্গোপসাগর নদীর মানে পাড়েই প্রথম ঋষিপাড়া অবস্থিত। তো এখানে স্যার এটাই বলছি, এই জিনিসটা বলছি, এটা আমি কিন্তু মানে বলার চেষ্টা করছি। তো এই জায়গার মধ্যে যদি মানে যদি এই নদীটাকে যদি প্রশস্ত না করা হয় বা এটা যদি আরো মানে গভীরতা না করা হয় তো মানুষের এখানে মানে থাকা খুব কষ্ট হচ্ছে এবং কৃষিজ ফসল এগুলো নষ্ট হচ্ছে স্যার। এই বিষয়ে মন্ত্রী কি তারা